হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিক যে প্রশ্নবিচিত্রা রয়েছে রায় ও মার্টিনের, সেখান থেকে সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 8। এটা কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের একটা সেট। আর এর আগে আমি ফার্স্ট সামেটিভ টেস্ট এবং সেকেন্ড সামেটিভ টেস্টের 8 পর্যন্ত 7 পর্যন্ত করিয়ে দিয়েছি, আর ফার্স্ট সামেটিভের 8 পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 8টা করাবো। এটা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 8। এটা হচ্ছে কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের একটা সেট। প্রথমে দেখো সিন থেকে নেওয়া হয়েছে প্রথম পোর্শনটা। এটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে নেওয়া। আমি এটা পড়ালাম না কারণ টেক্সটের ভিডিও আগে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আছে মাল্টিপল চয়েসে, আফটার রিডিং দ্য লেটার ফাদার লুকড টু বি। চিঠিটা পড়ার পর বাবা কীরকম কী করলেন? স্মাইলিং, ক্রাইং, ল্যামেন্টিং না জোকিং? কাঁদছিলেন, তাহলে অপশান বি। অপশান 2 ক্রাইং হয়ে যাবে সঠিক উত্তর। ফাদার টোল্ড দেম এ স্টোরি অফ দেয়ার। বাবা তাদেরকে কার গল্প বলেছিল? ফোর ফাদার্স, অফস্প্রিং, রিলেটিভস না এনিমিজ? রিলেটিভদের গল্প, তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কজ এফেক্ট আছে। দেখো, প্রথমে এফেক্টটা লেখা আছে, কজ লিখতে হবে। ফাদার্স আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। কজ হচ্ছে ফাদার রিড দ্য লেটার অফ আন্ট এস্তার। আন্ট এস্তার যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠি বাবা পড়েছিল, তারপরেই কাঁদছিল। এরপরে কারণ লেখা আছে, দ্য ফাদার্স ন্যারেটার্স ফাদার কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। তার ন্যারেটারের বাবা তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল, আর তার ফল কী হয়েছিল? ফাদার লেফট হোম, বাবা বাড়ি ছেড়ে চলে গেছিল। এরপর দেখো একটা প্রশ্ন আছে, হু রোট দ্য লেটার অ্যান্ড ফর হুম। কে চিঠিটা লিখেছিল এবং কার জন্য চিঠিটা লেখা হয়েছিল? উত্তর হয়ে যাবে আন্ট এস্থার রোড দ্য লেটার টু দ্য ন্যারেটার্স ফাদার। ন্যারেটারের বাবাকে আন্ট এস্থার চিঠিটা লিখেছিল। প্রোজ পোর্শনটা কমপ্লিট হলো। এরপর পোয়েমে চলে আসবো। দেখো, পোয়েমটা নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এটারও টেক্সটের ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, দ্য ড্রিম দ্যাট দ্য পোয়েট হ্যাড। যে স্বপ্নটা কবি দেখেছিল তার ফলে তার কী হয়েছিল? টর্মেন্টেড হিম, প্লিজড হিম, অল্টার্ড হিম, মুভ হিম, রিপেন্ট। অল্টার্ড হিম, তাহলে এটা হয়ে যাবে অপশান 3। হুয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ অর অ্যান। তার হৃদয়টা কীরকম হলো জঙ্গল থেকে বেরিয়ে আসার পর? স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড না ওল্ড ওম্যান? তার হৃদয় হয়ে গেল গাছেদের মতো, তাহলে অপশান 2 ট্রি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে ট্রু ফলস আছে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে, দ্য পোয়েটস ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ টাইগার। কবির যে হাঁটা, সেই হাঁটা ছিল বাঘের মতো। এটা হয়ে যাবে ফলস, কারণ ওটা হিউম্যান চাইল্ডের মতোই ছিল, তাহলে অপশান এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। নেক্সট, দ্য পোয়েট ওয়াজ অর্ডার টু মেক এ প্রমিস। কবিকে একটা প্রমিস করতে অর্ডার করা হয়েছিল, এটা হয়ে যাবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব এই লাইনটা, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। তাহলে লাইনটা সাপোর্টিং সেন্টেন্সে লিখতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা সিনটা কমপ্লিট করলাম। এরপরে চলে আসবো আনসিন পোর্শনে। আনসিনে দেখো কি আছে, আগে পড়ে মানেটা বুঝি, তারপরে আমরা প্রশ্নগুলো করব। দুর্গাপুর 2 জুলাই, 2 জুলাই দুর্গাপুরের একটা ঘটনা। The increasing popularity and demand of aloe vera has prompted the state government to undertake a pilot project for cultivation of the plant. তাহলে এত বেশি অ্যালোভেরা যে গাছ, এই অ্যালোভেরার যে পরিচিতি এবং এত ডিমান্ড বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, এর ফলে গভর্নমেন্ট ঠিক করেছে একটা পাইলট প্রজেক্ট গ্রহণ করবে, যেখানে এই যে অ্যালোভেরা গাছ, এই অ্যালোভেরা গাছের চাষ করা হবে। আন্ডার দ্য প্রজেক্ট অ্যাবাউট 2000 অ্যালোভেরা প্ল্যান্টস উইল বি কাল্টিভেটেড। এই প্রজেক্টের আন্ডারে প্রায় 2000টি অ্যালোভেরা গাছের চাষ করা হবে। ইন ইন্ডিয়া দ্য মেজর প্রোডাকশন এরিয়াজ অফ অ্যালোভেরাস আর রাজস্থান, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড গুজরাট। ভারতে সবচেয়ে বেশি অ্যালোভেরা চাষ হয় রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে। দিস কাল্টিভেশন স্টার্টেড ইন 16th century ইন ইন্ডিয়া। ভারতবর্ষে এই অ্যালোভেরা গাছের চাষ 16 শতকে শুরু হয়। and became a popular for multifarious uses like medicinal, vegetable and pickle। আর বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, কী কী? যেমন চিকিৎসা ক্ষেত্রে, ভেজিটেবল হিসাবে, পিকল তৈরি করার জন্য। On history tells that Egyptian Queen Cleopatra used it as part of her regular beauty package। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ইজিপ্টে যে রানী ক্লিওপেট্রা, তিনি বিউটি প্যাকেজ হিসাবে, বিউটি প্রোডাক্ট হিসাবে এই অ্যালোভেরা ব্যবহার করতেন প্রতিদিন। আলেকজান্ডার দ্য গ্রেট, ক্রিস্টোফার কলম্বাস ইউজড ইট টু ট্রিট দ্য উন্ডস অফ দেয়ার সোলজার্স। আর আলেকজান্ডার এবং কলম্বাস তাদের যে সৈন্যদের যখন আঘাত হতো, সৈন্যরা আঘাত পেত, তাদের ক্ষত সারানোর জন্য এই অ্যালোভেরা ব্যবহার করতেন।
বুঝতে পেরেছো? তাহলে অ্যালোভেরা নিয়ে একটা ছোট একটা রাইটিং লেখা এখানে দেওয়া হয়েছে। আর বুঝতেই পারছো নিশ্চয়ই যে ডেট দেওয়া আছে, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা নিউজ পেপার রিপোর্ট কিন্তু, ঠিক আছে? দেখো প্রথমে আমরা প্রশ্ন চলে আসবো মাল্টিপল চয়েসে। দ্য অ্যাবভ এক্সট্র্যাক্ট ইজ এ অর অ্যান। এই এক্সট্র্যাক্টটা কি? নিউজ পেপার রিপোর্ট, আর্টিকেল, জার্নাল না স্টোরি? এই মাত্র বললাম কি নিউজ পেপার রিপোর্ট, কারণ ডেট আর টাইম দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য নিউ গভর্নমেন্ট প্রজেক্ট উইল কাল্টিভেট 3000, 2000, 5000 এবং 20,000 অ্যালোভেরা প্ল্যান্টস। গভর্নমেন্ট কতগুলো গাছ লাগাবে? অ্যালোভেরা গাছ বলেছে 2000টা, তাহলে এটা হয়ে যাবে অপশন বি 2000। ক্লিওপেট্রা ইউজড অ্যালোভেরা। ক্লিওপেট্রা কী জন্য অ্যালোভেরা ব্যবহার করতো? টু কিওর মাসল পেন, টু হিল উন্ডস, অ্যাজ এ বিউটি প্রোডাক্ট, অ্যাজ পেস্টিসাইড। বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতো, তাহলে অপশন সি অ্যাজ এ বিউটি প্রোডাক্ট। দ্য কাল্টিভেশন অফ অ্যালোভেরা স্টার্টেড ইন ইন্ডিয়া। অ্যালোভেরা গাছের চাষ ভারতে শুরু হয় কখন? ইন দ্য 15th সেঞ্চুরি, ইন দ্য 17th সেঞ্চুরি, ইন দ্য 16th সেঞ্চুরি, ইন দ্য 20th সেঞ্চুরি? 16th সেঞ্চুরিতে, তাহলে অপশন সি ইন দ্য 16th সেঞ্চুরি। এরপরে দেখো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল করতে হবে। প্রথমে রয়েছে দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ অ্যালোভেরা কম্পেল দ্য স্টেট গভর্নমেন্ট টু। অ্যালোভেরা গাছের এত চাহিদা গভর্নমেন্টকে বাধ্য করেছে কি করতে? দেখো উত্তর হয়ে যাবে টু আন্ডারটেক এ পাইলট প্রজেক্ট ফর অ্যালোভেরা কাল্টিভেশন, ঠিক আছে? এরপরে আছে দ্য স্টেটস দ্যাট কাল্টিভেট দ্য অ্যান্ড প্রডিউস অ্যালোভেরা দ্য মোস্ট আর। যে রাজ্যগুলো অ্যালোভেরা গাছের চাষ সবচেয়ে বেশি করে তাদের নাম কি? এটা হয়ে যাবে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড গুজরাট। নেক্সট, দ্য নেমস অফ দ্য 3 লেজেন্ডস অফ হিস্ট্রি হু ইউজড অ্যালোভেরা ইন দেয়ার লাইফ টাইমস আর। তিনজনের নাম বলা হয়েছে লেজেন্ডের, যারা ইতিহাসে জানা গেছে যারা অ্যালোভেরা গাছ ব্যবহার করতো, তারা কি কি, তাদের নামগুলো দেখো লিখতে হবে। কি কি নাম হয়ে যাবে? এই যে এখানে দেওয়া আছে, দেখো এখানে জায়গাটা কম বলে আমি লিখলাম না, দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। এই যে এটা লিখতে হবে, ইজিপশিয়ান কুইন ক্লিওপেট্রা, তারপরে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, আর হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। এই তিনটে নাম এখানে লিখে দিতে হবে। নেক্সট, অ্যালোভেরা সুন বিকেম পপুলার ফর মাল্টিফেরিয়াস ইউজেস লাইক। কী কী ইউজ করার জন্য অ্যালোভেরা পপুলার হয়েছিল? এটা হয়ে যাবে মেডিসিনাল, ভেজিটেবল অ্যান্ড পিকল। মানে চিকিৎসা ক্ষেত্রে, ভেজিটেবল হিসাবে এবং আচার তৈরিতে অ্যালোভেরা অনেক বেশি করে ব্যবহার করা হয়। এরপর দেখো একটা প্রশ্ন রয়েছে, ডেসক্রাইব দ্য পাইলট প্রজেক্ট আন্ডারটেকেন বাই দ্য স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট যে পাইলট প্রজেক্ট গ্রহণ করেছে সেটাকে বর্ণনা করতে বলেছে। এটার উত্তর হয়ে যাবে স্টেট গভর্নমেন্ট আন্ডারটেক এ পাইলট প্রজেক্ট ফর কাল্টিভেশন অফ অ্যালোভেরা প্ল্যান্ট ফর ইটস ইনক্রিজিং পপুলারিটি অ্যান্ড ডিমান্ড। তাহলে অ্যালোভেরা গাছের এত বেশি পপুলারিটি বেড়ে যাচ্ছে আর ডিমান্ডও বেড়ে যাচ্ছে, যার জন্য গভর্নমেন্ট ঠিক করেছে অ্যালোভেরা গাছের চাষ করবে। এটাই হচ্ছে পাইলট প্রজেক্ট। এরপর দেখো গ্রামার পোর্শনে চলে আসবো। প্রথমে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। মিস্টার জেমস ইজ দ্য রিচেস্ট ম্যান ড্যাশ আওয়ার কান্ট্রি। এটা হয়ে যাবে ইন আওয়ার কান্ট্রি, ইন প্রিপোজিশন বসবে। তারপরে ক্যান এনি ওয়ান এসকেপ ডেথ, ট্রান্সফর্ম ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হয়ে যাবে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম। এরপরে খুদে ইজ অ্যাজ গুড অ্যাজ মোটু, চেঞ্জ দ্য ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ করতে হবে, মানে গুডের ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে খুদে ইজ নট বেটার দ্যান মোটু। এরপর দেখো ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রথমে হচ্ছে ওরটা হয়ে যাবে, এখানে যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে আমাদের করতে হবে, তাহলে এটা হয়ে যাবে পুট অন। দেখো লিখে দিয়েছি পুট অন। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে গিভ অ্যাওয়ে। আর তারপরে হচ্ছে রিট্রিটেড হয়ে যাবে ফেল ব্যাক। এটা ফল ব্যাক হলো না কেন? কারণ এটা রিট্রিটেড আছে পাস্ট টেন্সে, সেই জন্য ফল ব্যাকটাকে ফেল ব্যাক করতে হলো। নেক্সট দেখো এখানে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে তার যা মানে, সেই একই মানের ওয়ার্ড আমাদের আনসিন থেকে বের করতে হবে। প্রথমে রয়েছে প্রোভোকড, এটা হয়ে যাবে প্রম্পটেড। তারপরে অফ মেনি ডিফারেন্ট কাইন্ডস, এটা হয়ে যাবে মাল্টিফেরিয়াস। তারপরে আমরা রাইটিং স্কিলের পোর্শনে চলে আসবো। প্রথম রাইটিং আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড এক্সপ্রেসিং ইউর ফিলিং অ্যাবাউট দ্য নিউজ অফ দ্য অ্যারাইভাল অফ কোভিড-19 ভ্যাকসিন অ্যান্ড ইউর হোপ অফ গেটিং রিড অফ দ্য প্যান্ডেমিক। তাহলে একটা বন্ধুকে চিঠি দাও যেখানে তুমি কোভিড-19 ভ্যাকসিন যে এসে গেছে সেই নিয়ে তোমার যে ফিলিংস এবং তুমি ভাবছো যে এবার আমরা এই মহামারীর হাত থেকে বাঁচবো, এই সমস্ত কথা লিখে তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে। দেখো চিঠিটা এভাবে লিখেছি। প্রথমে তো ডান দিকের কোণে সেন্ডারের অ্যাড্রেস, মানে তুমি যে চিঠি দিচ্ছ তোমার অ্যাড্রেস এখানে লিখবে। আমি এখানে অ্যাড্রেসটা দিয়েছি। তারপরে শুরু করবে বন্ধুর নাম দিয়ে, ডিয়ার বলে বন্ধুর নাম। হাউ আর ইউ, আই নো ইটস টাফ অ্যান্ড দ্যাট এভরিবডি ইজ ফিল্ড উইথ আনসার্টনিটি। আমি জানি এখন তুমি কেমন আছো, আমি জানি এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, সবাই একটা আনসার্টনিটির মধ্যে দিয়ে চলছে। করোনা ভাইরাস হ্যাজ মেড আওয়ার লাইফ মিজারেবল। করোনা ভাইরাস আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন টার্মল টুডে। এখন গোটা দেশ
গোটা বিশ্ব বিপর্যস্ত। বাট এ গ্লিমস অফ হোপ হ্যাজ বিন সিন, কিন্তু একটা আশার আলো দেখা গেছে। অ্যাজ দ্য ভ্যাকসিনেশন হ্যাজ স্টার্টেড, যেহেতু ভ্যাকসিনেশন শুরু হয়েছে, হতে চলেছে। আফটার এ লট অফ রিসার্চ ভ্যাকসিনেশন ইজ ফাইনালি অ্যাবাউট টু স্টার্ট। অনেক দিন ধরে রিসার্চ করার পর এবার ভ্যাকসিনেশন শুরু হতে চলেছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, আমি এই ব্যাপারে খুবই উত্তেজিত। নাও মেবি দ্য ভাইরাস উইল গো অ্যাওয়ে, হয়তো এখন ভাইরাস চিরতরে বিদায় নেবে। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার্স লাইক ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স উইল বি ভ্যাকসিনেটেড ফার্স্ট। গাইডলাইন অনুসারে প্রথমে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, যারা প্রথম শ্রেণীর যোদ্ধা যেমন ডাক্তার, নার্স, এদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হবে। দেন ইট উইল ওপেন ফর দ্য কমন পিপল, তারপরে এটা কমন পিপলদের জন্য ওপেন করা হবে ভ্যাকসিনেশন। আই থিঙ্ক দিস টাইম উই উইল গেট রিড অফ দ্য প্যান্ডেমিক, আমি আশা করি যে এইবার আমরা এই মহামারীর হাত থেকে মুক্তি পাবো। বাট অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন উই হ্যাভ টু মেনটেন কোভিড প্রোটোকল আনটিল এভরিথিং বিকাম নর্মাল। তাহলে যতক্ষণ না পর্যন্ত সব কিছু নর্মাল হচ্ছে, ততক্ষণ একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদেরকে কিন্তু কোভিডের যে প্রোটোকল রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আই হোপ ইউ টু আর এক্সাইটেড, আমি আশা করি তুমিও হয়তো এ ব্যাপারে খুবই এক্সাইটেড। রাইট মি ব্যাক ইউর ফিলিংস অ্যাবাউট কোভিড-19 ভ্যাকসিন। কোভিড-19 ভ্যাকসিন নিয়ে তোমার যে ফিলিংস সেগুলো তুমি আমাকে লিখে জানিও। নো মোর টুডে, উইথ লাভ, ইউর ফ্রেন্ড রিয়া দাস। তাহলে এখানে তোমার বন্ধু, তোমার নাম লিখতে হবে, তোমার যে ইউর ফ্রেন্ড বলে তোমার নাম, আর বাঁদিকের কোণে হচ্ছে বন্ধুর নাম ও ঠিকানা। এখানে আমি লিখেছি দেখো, বন্ধুর নাম যেহেতু নম্রতা লিখেছিলাম, সেটা নম্রতা সামন্ত, তোমরা নিজেদের মতো করে লিখবে আর ঠিকানাটাও নিজেদের মতো করে দিও। তাহলে বুঝতে পারলে কীভাবে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে যে চিঠিটা লিখতে বলেছে সেটা কিভাবে লিখবে। এরপরে দেখো আর একটা রাইটিং আছে, আমরা সেটা দেখে নেব এবার। রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য সোরিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন, ডায়ালগ রাইটিং লিখতে বলেছে। দেখো এভাবে লিখেছি আমি। প্রথমে বন্ধুর নাম, দুই বন্ধু যে দুটো নাম তোমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে রাহুল আমি লিখেছি, তোমরা যে কোনো নাম দিতে পারো। রাহুল বলছে হ্যালো প্রীতম, হাউ আর ইউ। তাহলে একজনের নাম রাহুল, একজন প্রীতম। রাহুল বলছে হ্যালো প্রীতম, হাউ আর ইউ। হ্যালো প্রীতম, তুমি কেমন আছো? প্রীতম বলছে আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইট, আমি ভালো আছি, তোমার ব্যাপারে বলো। তখন রাহুল বলছে আই এম ফাইন টু, বাট ইট সিমস টু মি দ্যাট ইউ আর ইন ডিপ থট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। হ্যাঁ আমিও ভালো আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গভীরভাবে একটা কিছু চিন্তা করছো। কী নিয়ে চিন্তা করছো? তখন প্রীতম বলছে ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রেজেন্ট প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস। আমি বর্তমানে যে জিনিসপত্রের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে সেই নিয়েই চিন্তিত। তখন রাহুল বলছে ও ইয়েস রিয়েলি, দ্য প্রাইসেস অফ অল এসেন্সিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং র্যাপিডলি নাওএডেজ। হ্যাঁ সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে। প্রীতম তখন বলছে ইয়েস, হ্যাঁ ইট ইজ অ্যাফেক্টিং কমন পিপল সিরিয়াসলি, এটা সাধারণ মানুষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। দে হ্যাভ বিকাম দ্য ওয়ার্স্ট সাফারার্স, তারাই সবচেয়ে বেশি এর ফলে ভোগান্তি তাদেরই সবথেকে বেশি হচ্ছে। তখন রাহুল বলছে ইয়েস অল প্রিভিয়াস রেকর্ডস অফ হাই প্রাইসেস হ্যাভ বিন ব্রোকেন। হ্যাঁ আগের যে রেকর্ড ছিল প্রাইস হাইকের, মানে মূল্য বৃদ্ধি, সেগুলো সব এবারে ভেঙে গেছে, আরও বেড়ে গেছে দাম। প্রীতম বলছে এক্স্যাক্টলি, রাইস, ফিশ, মিট, চিকেন, এডিবল অয়েল অ্যান্ড ভেজিটেবলস আর বিং সোল্ড অ্যাট এক্সিডিংলি হাই প্রাইস। হ্যাঁ ঠিকই বলেছো, চাল, মাছ, মাংস, চিকেন, তেল, ভেজিটেবল সবই কিন্তু আগের থেকে অনেক বেশি দামে এখন বিক্রি হচ্ছে, আরও বেশি দাম বেড়ে গেছে। তখন রাহুল বলছে দেখো রাইট, হ্যাঁ ঠিক বলেছো। বিসাইড দ্য প্রাইসেস অফ পেপার, পেন অ্যান্ড আদার্স স্টেশনারি আইটেমস ইজ অলসো গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। আর এমনকি এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি যে কাগজ, পেন, এই সমস্ত যে স্টেশনারি জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোর দামও কিন্তু বেড়েই চলেছে। প্রীতম বলছে ইয়েস অ্যাজ এ রেজাল্ট দ্য স্টুডেন্টস আর অলসো ফেসিং এ গ্রেট প্রবলেম। হ্যাঁ এর ফলে স্টুডেন্টসরা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়েছে। রাহুল বলছে তখন বাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেসপন্সিবল ফর হাই প্রাইসেস অফ থিং, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই সমস্ত প্রাইস হাইকের কারণটা কী। প্রীতম বলছে আই থিঙ্ক দ্য হোল্ডার্স আর লার্জলি রেসপন্সিবল ফর দ্য প্রাইস হাইক। আমার মনে হয় যারা যে মজুতকারী ব্যবসায়ী তারাই হচ্ছে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। তখন রাহুল বলছে আই অলসো থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। বাট হাউ ক্যান দিস প্রাইস বি চেকড, কিন্তু কীভাবে এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তখন প্রীতম বলছে দ্য গভর্নমেন্ট ক্যান টেক স্ট্রিক্ট মেজার্স টু কার্ব দ্য হুডার্স ইল মোটিভ হুইচ ক্রিয়েটস আর্টিফিশিয়াল ক্রাইসিস। তাহলে সরকার যদি চায় তাহলে কিন্তু এই মজুতকারীদেরকে শাস্তা করতে পারে, যারা দ্রব্যকে আটকে রেখে একটা মিথ্যে একটা ক্রাইসিসের সৃষ্টি করে।
দ্য লিডার্স অফ বিজনেস কমিউনিটি ক্যান অলসো প্লে ভাইটাল রোল ইন দিস কেস। আর বিজনেস কমিউনিটি, ব্যবসায়ী সমিতির যারা নেতা, তারাও কিন্তু এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তখন রাহুল বলছে, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তাহলে বুঝতে পারলে কীভাবে দুই বন্ধুর মধ্যে প্রাইস হাইক নিয়ে একটা কথোপকথন লেখা হলো। তাহলে আজকে আমি সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 8টা পুরোটা করে দিলাম রাইটিং সহ। তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এভাবে কিন্তু গোটা রায়মার্টিনের টেস্ট পেপারটা, রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্র সেটা কভার করব। আর এরপর যে টেস্ট পরীক্ষার পর যে টেস্ট পেপার বেরোবে সেগুলোও আমি সব করিয়ে দেবো। তোমরা অবশ্যই ফলো করো চ্যানেলটা, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।